সোনাক্ষী সিনহা অভিনীত সিস্টার মুভিটা চলে এসেছে, তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে একটা কয়েদিকে দেখানো হয়। সেখানে তার দুলাভাই এবং তার বোন ওর সাথে দেখা করতে এসেছিল। এখানে সেই কয়েদিটা একদমই ভেঙে পড়েছিল, কারণ সে নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে এই কয়েদি জীবনটা পার করতে হচ্ছিল। সে কোনোভাবেই মুক্তি পাচ্ছিল না। অনেক ভালো ভালো লয়ার ধরেও সেই কেসটা জিততে পারেনি। এজন্য সে একদমই হাল ছেড়ে দিয়েছিল নিজের জীবনের। সেদিন রাত্রেবেলাতে জেলের ভেতরেই নিজে নিজেই মারা যায় সেই কয়েদিটা। এই কয়েদিটা মারা যাওয়ার পরে কেটে যায় আরও কয়েকদিন। নেহা নামের একটা লয়ারকে দেখানো হয়। সে নিজের ক্লায়েন্টের একটা কেস লড়ার জন্য কোর্টে এসেছিল, কিন্তু ওর বিপক্ষ দলের উকিলটা এমন কিছু কথা বলেছিল যেগুলোর উত্তর আর দিতে পারেনি নেহা। এভাবেই ওর কোর্টের দিনগুলো চলতে থাকে। হঠাৎ করে একদিন নেহার সিনিয়র মিস্টার আলাওয়াতর সাথে দেখা করে আর ওকে কেসটা ছেড়ে দিতে বলে। কিন্তু নেহা বলে যে আপনার চিন্তার করার কোনো প্রয়োজন নেই, আমি এটা নিজে নিজেই হ্যান্ডেল করতে পারবো খুব ভালোভাবেই, আমাকে আর একটা সুযোগ দিয়েই দেখেন। ওখান থেকে যখন নেহার সিনিয়র মিস্টার আলাওয়াত চলে যায়, ঠিক তখনই সেখানে দেখানো হয় নেহার বাবাকে। তিনিও ছিলেন অনেক বড় মাপের একজন উকিল। তিনি নিজের বন্ধু বিক্রমের একটা কেস লড়ছিলেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেকগুলো মিডিয়া চলে আসলে তিনি জানান আমার বন্ধু বিক্রমের কেসের সঙ্গে কোনোভাবেই সংযুক্ত নন। অন্যদিকে একটা মহিলাকে দেখানো হয়, যিনি এই কোর্টের সহায়ক হিসেবে কাজ করতেন। মেয়েটার নাম ছিল সারিকা। সে যখন বাড়িতে গিয়ে পৌঁছে তখন তার স্বামীকে দেখানো হয়। তিনি এবার হাঁটাচলা করতে পারতেন না। সারিকার একটা ফুটফুটে মেয়েও আছে। মেয়েটার নাম কুসুম। সে আসলে খুবই ভালো মাপের একজন ছাত্রী। সায়েন্স থেকে 96% মার্ক পেয়ে কিছুদিন আগে হয়ে যাওয়া পরীক্ষাতে পাশ করেছে সে। আর ঠিক এ কারণে ওর এক টিচার ওকে বলেছিল তোমার বাইরে গিয়ে কোনো একটা ভালো জায়গায় পড়াশোনা করা উচিত। কিন্তু কুসুম বাইরে যেতে চায় না, কারণ সে তার নিজের বাড়ির অবস্থা খুব ভালো করেই জানে। কুসুম যদি বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে চায় তাহলে ওকে টাকা দিতে ওর মায়ের অনেক চাপ হয়ে যাবে। আর তার বাবাও তো অ্যাপাইজ, এর জন্য তার বাবা তার পরিবারের জন্য কোনো রকম কোনো সাহায্যই করতে পারতেন না। অন্যদিকে নেহা বারবারই মিস্টার আলাউথকে মেসেজ করছিল যে এই কেসটা আমি হ্যান্ডেল করতে পারবো স্যার, তবে কোনো রিপ্লাই দেয় না আলাওয়াত। এই ব্যাপার স্যাপার ঘটে যাওয়াতে খানিকটা চিন্তায় পড়ে গিয়েছিল নেহা। কেন তার স্যার তাকে রিপ্লাই দিচ্ছেন না? তাহলে কি তাকে বিশ্বাস করতে পারছেন না ওর স্যার? সেদিন রাত্রেবেলাতেই রাজবংশীর বাড়িতে একটা পার্টি রাখা হয়। সেখানে সব অনেক বড় বড় লয়ার আসে। এখানে নেহার বয়ফ্রেন্ড আদিত্যকে প্রথমবারের মতো দেখা যায়। এই পার্টিটাতে বিক্রম এসেছিল, যে কিনা আবার নেহার বাবার বন্ধু। সে ওখানে এসে লাল পানি খাচ্ছিল, তারপরে নিজের গ্লাসটা ওয়েটারকে ধরিয়ে দেয়। তখন দেখা যায় কেউ একজন সেই গ্লাসটা খালি করে ওই পেপারের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। আসলে যেমনভাবে ডিএলএর স্যাম্পল নেওয়া হয় ঠিক সেভাবেই। অন্যদিকে দেখা যায় সেদিন রাত্রেবেলাতেই নেহার ফোনে একটা মেসেজ আসে। ওর বস আলাওয়াতকে মেসেজ করে বলছে এটাই কিন্তু তোমার লাস্ট চান্স। এবার যদি তুমি না পারো তাহলে সব কিছুই শেষ হয়ে যাবে, তোমাকে আর কোনো চান্স দিতে পারবো না আমি। যদিও এটা নেহার শেষ চান্স ছিল, তারপরেও সে খুবই খুশি হয়ে গিয়েছিল। পরদিন সকালবেলাতেই নেহা তার নিজের গাড়িতে করে বেরিয়ে পড়ে কোর্টের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যেতে থাকলে হঠাৎই ওর গাড়ির সামনে চলে আসে সারিকা নামের সেই মেয়েটা। তখন ওকে দেখা মাত্রই নেহা তার গাড়ির ভেতরে আসতে বলে, কারণ ওকে অনেকবারই কোর্টে দেখেছিল নেহা। প্রথমে তো সারিকা গাড়িতে উঠতে চাইছিল না, কিন্তু পরে নেহার অনেক জোরাজোরিতে উঠে বসে। একসঙ্গে দুজনে করে গাড়িতে যেতে থাকলে ওদের দুজনের মধ্যে খানিকক্ষণ কথাবার্তা হয়। এখানে সারিকা কিছু উপদেশ দেয় নেহাকে। তারপর কোর্ট রুমে এসে সারিকার কথা মতো সব কাজকর্ম করে নেহা, আর সে এই কেসটা জিতে যায়। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে তো অবাক হয়ে গিয়েছিল নেহা। তার পরপরই নেহা চলে আসে সারিকার কাছে আর ওকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। সেখানে নেহার সাথে দেখা হয়ে যায় এক কোর্ট রিপোর্টারের। সে কোর্টের বাইরে থেকে বেশিরভাগ সময় রিপোর্টিং করত। সেখান থেকে খানিকক্ষণ ওদের দুজনের সাথে কথাবার্তা বলে তারপর বাড়িতে ফিরে আসে নেহা। রাত্রেবেলাতে ওদের পরিবারের সবাই মিলে একসঙ্গে টেবিলে বসে খাবার খাচ্ছিল। এখানে ওদের পরিবারের সবাই লয়ার, শুধুমাত্র নেহার মা বাদে। আর ওরা গোটা পরিবার একসাথে হলেই সবসময় কোনো না কোনো কেসের গল্প গুজবই হতো। এই ব্যাপারগুলো তোর মা মাঝে মধ্যে বিরক্ত হতো, কিন্তু ওনার তো কিছুই করার নেই, কারণ বাকি সবাই তো লয়ার। পরদিন সকালবেলাতেই নেহা আবার চলে আসে সারিকার কাছে আর ওকে জিজ্ঞেস করতে থাকে তুমি কেন আমাকে সাহায্য করেছিলে সেদিন? তখন সারিকা জানায় আমি তোমাকে সাহায্য করিনি একদমই, শুধু আমার একটা রায় আমি তোমাকে জানিয়েছিলাম। তখন নেহা আচমকায় একটা অফার করে বসে সারিকাকে আর জানায় চলো আমরা দুজনে একসঙ্গে কাজ করি, তাহলে আমরা অনেক কেসই জিততে পারবো। সারিকার তো অনেকদিন ধরে এই কোর্টে আসার এক্সপিরিয়েন্স আছে, এই জন্য সেটাকে নিজের ভালোর কাজে লাগাতে চাইছিল নেহা।
সঙ্গে সারিকাকে মোটা অঙ্কের টাকাও অফার করেছিল নেহা। যেহেতু সারিকারও প্রচুর টাকার প্রয়োজন ছিল ওর মেয়েকে বাইরে পাঠানোর জন্য, এর জন্য সেও রাজি হয়ে যায়। ওরা ডিসাইড করে প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে ওরাই কাজ করবে। সঙ্গে সারিকা নেহাকে আরও জানায় কোর্টের কোনো মানুষ যেন কোনোভাবে এই বিষয়গুলো জানতে না পারে, তাহলে কিন্তু আমার বড় মাপের সর্বনাশ হয়ে যাবে। আমাকে সেই চাকরিটা হারাতে হবে। তোমাকে আমি বন্ধু মনে করি, এর জন্য তোমাকে আমি সাহায্য করছি। তোমার থেকে আমি টাকা একদমই নিতাম না, কিন্তু আমার এখন অনেক জরুরি কাজ আছে, সেই জন্য আমি তোমার থেকে টাকাটা নিচ্ছি। তখন নেহাও বলে যে না, আমি কোনোভাবেই তোমার ব্যাপারটা আমি কোর্টের কারো কাছে শেয়ার করব না। আর নেহা শেয়ার করবেই বা কেন? সারিকার সাহায্য নিয়ে সে অনেকগুলো কেস জেতার স্বপ্ন দেখছিল। অন্যদিকে দেখা যায় বিক্রম একটা মেয়ের সঙ্গে দেখা করতে আসে। ওরা দুজনে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে থাকে। ঠিক তখনই কেউ আবার এই দৃশ্যগুলোর ছবি তুলছিল আর ভিডিও করছিল। এদিকে দেখা যায় সারিকাকে। সে অন্য একটা ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িত হয়ে গিয়েছিল। যদিও ওর ঘরে ফুটফুটে একটা বাচ্চা আছে, তারপরেও সে এমন জঘন্য কাজ করছিল। হয়তোবা এটার পেছনের কারণ তার অ্যাপাইজ হওয়ার স্বামী। পরদিন সকালবেলাতেই নেহা চলে আসে একটা অরফানেজে। সেখানে গিয়ে রুকসানা নামের একটা মেয়ের সঙ্গে দেখা করে নেহা। রুকসানার মা অল্প কিছুদিন আগেই মারা গিয়েছিল। কেন জেনে রুকসানা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। নেহা সেখানে গিয়ে ওকে অনেক প্রশ্ন করছিল, কিন্তু একটা প্রশ্নেরও জবাব দেয় না রুকসানা। ওকে দেখে এমনটা মনে হচ্ছিল যে এই উত্তরগুলো দিতে সে খুবই ভয় পাচ্ছে। তারপর সেখান থেকে খানিকটা আশাহত হয়েই বাড়িতে ফিরতে হয় নেহাকে। আর আগে থেকেই সে সারিকাকে ফোন করে তার বাড়িতে আসার জন্য বলে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সারিকা তার বাড়িতে এসে পৌঁছে। ওখানে একটা কেস নিয়ে এসে সারিকার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলে নেহা। পরদিন কোর্টরুমের মধ্যে এসে আবারও তার বিপক্ষ উকিল এমন কিছু তথ্য দেখায় যেগুলোতে নেহার কথাই বন্ধ হয়ে যায়। সে কোর্টরুমের মধ্যে কোনো রকম তর্কই করতে পারে না। ঠিক এজন্য নেহা আবারও চলে আসে সারিকার সঙ্গে দেখা করতে আর ওর থেকে হেল্প চায়। এবার ওর সঙ্গে দেখা করতে নেহা চলে এসেছিল সারিকার বাড়িতে। সেখানে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা হয় নেহার। ওদের মহল্লাতে সেই সময় একটা অনুষ্ঠানও চলছিল, সেটা খুব ভালোভাবে উপভোগ করে ওরা দুজন। কথাবার্তার মধ্যে দিয়ে সারিকা একসময় নেহাকে জানায়, আমি এখন যে কেসটা দেখাশোনা করছি সেটা একটা নাবালিকা মেয়েকে নিয়ে। এই কেসটা সম্পর্কে আবার অনেকগুলো তথ্যই দেয় সে নেহাকে। পরদিন কোর্টে এসেই নেহা একটা ডাক্তারকে একটা এক্স-রে রিপোর্ট দেখায়। তারপর সে ডাক্তারকে জিজ্ঞেস করে, আপনার এটা দেখে কি মনে হচ্ছে এই হাতটা যে মেয়ের, তার বয়স কত হতে পারে? তখন ডাক্তার বলে, এই হাতের এক্স-রে রিপোর্টটা দেখে আমার এমনটা মনে হচ্ছে যে এই মেয়েটার বয়স সর্বোচ্চ হলে 16 বছরের মতো হতে পারে। এই কথাটা শুনে আবার উঠে আসে বিপক্ষ দলের সেই উকিল আর ডাক্তারকে জিজ্ঞেস করে, হাতের এক্স-রে দেখে মানে তার হাড়গোড় দেখে কি এটা বলা যায় যে তার ডেট অফ বার্থ কত হতে পারে? ডাক্তার বলে যে হ্যাঁ, অল্প কিছুদিন এদিক ওদিক হতে পারে, তবে মোটামুটি শিওর হওয়া যায়। তখন উকিলটা আবার জিজ্ঞেস করে, আচ্ছা এমনটা হওয়া কি সম্ভব যে হাড়গুলো এখনও ঠিকঠাক মতো ডেভেলপ হয়নি, তার মানে মেয়েটার বয়স 19 বছরের মতো হতে পারে? ডাক্তার তখন জানায় যে হ্যাঁ, এটাও পসিবল। এখানে বিপরীত উকিলটা এটা প্রমাণ করতে চাইছিল যে মেয়েটার নাবালিকা নয়। আসলে এই কেসটা যে লোকটাকে নিয়ে তার ওপরে আরোপ করা হয়েছে যে সে একটা মেয়েকে জোর করে খারাপ কাজ করেছে। সেদিন অরফানেজের নেহা যে মেয়েটার সঙ্গে দেখা করতে গিয়েছিল সেই মেয়েটাই হচ্ছে এই মেয়েটা। তবে এখানে বিপক্ষ উকিলের কথার লুপের মধ্যে পড়ে এই কেসটার জন্য আগামী দিনের একটা ডেট দেওয়া হয়। এই কেসটা নিয়ে নেহা যখন স্টাডি করছিল তখন ওর ফোনে একটা ভিডিও আসে, যেখানে আরোপিত সেই লোকটা ওই ছোট্ট মেয়েটাকে মারধর করছিল, সঙ্গে জোর করে ওর সঙ্গে খারাপ কাজ করছিল। ওই সময়টাতে ওই বাচ্চা মেয়েটা খুবই চিল্লাপাল্লা করছিল। ওদের পরের শুনানিতে নেহা সেই ভিডিওটা নিয়ে গিয়ে আবার কোর্ট রুমে পেশ করে। তখন সেই কোর্টের মধ্যে কেউই ছিল না, শুধু 2 জন লয়ার ছিল এবং জাজ ছিল, কারণ এই ভিডিওটা ছিল অনেক মর্মান্তিক। এই ভিডিওটা দেখে তো জাজ সহ সবাই শিউরে যায় যে আরোপিত লোকটা আসলেই দোষী। তখন জাজ অবশ্য তাকে সাজাও দিয়ে দেয়। এরপর থেকে প্রায় সব সময় নেহা সারিকার থেকে ওর বিভিন্ন কেসের জন্য সাহায্য নিতে থাকে। এভাবেই ওদের সময় কাটছিল। অন্যদিকে দেখা যায় বিক্রমের ফোনে হঠাৎ করে একটা ছবি আসে। আসলে সেদিন একটা হোটেল রুমের মধ্যে বিক্রম যে একটা মেয়ের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছিল আর সেই সময় যে কেউ একজন ওর ছবি তুলেছিল, এগুলো হচ্ছে সেই ছবি। এই ব্যাপারগুলো দেখে খুবই থতবত খেয়ে গিয়েছিল বিক্রম। কী করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে এটাও জানা যায় যে সারিকা কোর্টে কাজ করার পাশাপাশি বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে টিউশনিও পড়াতো। আসলে ওর মেয়েকে পড়াশোনা করানোর জন্য সে এত কষ্ট করত এবং এত কাজ করত। সেদিন রাত্রেবেলাতেই নেহা আবার তার বাড়িতে এসে পৌঁছে। ওর বাবা কেন জানি ওর ওপরে একদমই খুশি নয়, কারণ তার বাবা মনে করেছিল যে নেহা এই কেসগুলো জিতছে, এর পেছনে হয়তো বা কোনো রহস্য রয়েছে, কারণ নেহাকে তার বাবা একদমই এত সাফল্যের কাবিল মনে করতেন না। পরদিন সকালবেলাতেই অ্যালাওয়েজ স্যার আবার নেহাকে তার কাছে ডেকে পাঠান।
নেহা সেখানে এসে পৌঁছালেই তার কাছে থেকে অ্যানায়া কাঠুরের কেস সম্পর্কে জানতে চায়। সেখানে সে খেয়াল করে দেখতে পায় একজন পুলিশ অফিসারও আগে থেকে এসেছিলেন। আসলে অ্যানায়ার কেসটা এই পুলিশ অফিসারই হ্যান্ডেল করছে। এখানে ডিসকাস করার সময় পুলিশ অফিসার এক পর্যায়ে বলে, আমার তো মনে হয় এনায়ার মৃত্যুর পিছনে বিক্রমেরই হাত রয়েছে, কারণ সব প্রমাণই ওর বিপক্ষেই যায়। তখন এনায়ত স্যার আবার এই কেসটা দিয়ে দেয় নেহাকে। এই ব্যাপারটাতে খানিকটা খুশি হয়ে গিয়েছিল নেহা, তবে সে এটাও বুঝতে পারছিল যে হয়তোবা বিক্রমের বিরুদ্ধে যদি সে কেস লড়তে যায় তখন তার সামনা করতে হবে নিজের বাবাকেই। এসব চিন্তাভাবনা করেও তারপর পরই বাড়িতে এসে ব্যাপারটা বাবাকে জানায় নেহা। ওর বাবা এই কেসটা সম্পর্কে জানার সাথে সাথে নেহাকে বারণ করে দেয় এই কেসটা নিতে। তবে নেহাও জানিয়ে দেয় যে আমি এই কেসটা লড়বই, এতে যদি তোমার বিরুদ্ধে আমার লড়তে হয় আমি সেটাতেও রাজি। এই ব্যাপার স্যাপার নিয়ে বাপ মেয়ের মধ্যে এক প্রকারে ভালোই ঝামেলা বাঁধে। এমন করতে করতে নেহা তার ঘর ছেড়েই বেরিয়ে যায়, তবু এই কেসটা সে ছাড়ে না। সে সরাসরি চলে আসে সারিকার কাছে আর ওকে একটা রুম দেখে দিতে বলে। তখন সারিকা ওকে একটা রুম দেখে দেয় এখানে থাকার জন্য। অন্য কোনো আর উপায় না থাকাতে এই রুমটাই নিয়ে নেয় নেহা, সেখানেই থাকতে শুরু করে। বিক্রমের এই কেসটার এখন বিপক্ষ নেহা, এই জন্য সে গিয়ে পুলিশের কাছ থেকে আরও অনেক তথ্য নেয়। তখন পুলিশ অফিসারটা ওকে বলে মেয়েটাকে গলা টিপে মারা হয়েছিল, সাথে সেখানে নেওয়া আরও কিছু ছবিও নেহাকে দেখায় সেই পুলিশ অফিসারটা, যেটাতে বিক্রম এবং সেই মেয়েটাকে একসঙ্গে দেখা যায়। তার মানে হয়তো ওদের দুজনের অ্যাফেয়ার চলতো, আর কোনো কাহিনী নিয়ে ওদের হয়তো ঝামেলা হওয়াতে তাকে মেরে ফেলেছে বিক্রম। অন্যদিকে দেখা যায় বিক্রম এই কেসের সম্পর্কে সব ডিটেলস বলছিল নেহার বাবাকে। বিক্রম তখন বলতে থাকে, আমি ওই মেয়েটার সঙ্গে দেখা করার জন্য অ্যাপার্টমেন্টে টাকা নিয়ে গিয়েছিলাম, এটা সত্য। আমাদের যে একটা অ্যাফেয়ার চলছিল এটাও সত্য। সেখানে গিয়ে আমি আধা ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম, কিন্তু তারপরেও কোনো ফোন বা কোনো মেসেজই আসেনি। আমি বারবার ওকে ফোন দিয়েছি কিন্তু তার ফোনটাও বন্ধ ছিল। এর জন্য আমি সেখান থেকে চলে আসি। আমি কোনো মার্ডার করিনি। এই কেসটা নিয়ে নেহা আবার সারিকার সঙ্গেও দেখা করে কথা বলে। নেহা তখন জানায়, আমার কথা একদমই সোজাসাপটা। আমি আগেই ভেবেছিলাম যে বিক্রমের হয়তো বা সেই মেয়েটার সঙ্গে অ্যাফেয়ার থাকতে পারে। তখন সারিকা আবার ওকে জিজ্ঞেস করে, আচ্ছা ওকে দেখি কি তোমার এমনটা মনে হয়েছিল? নেহা জানায় যে না, বিষয়টা তেমন নয়। অ্যাফেয়ার তো যে কেউরই থাকতে পারে, ধরো এই যেমন তোমারও তো অ্যাফেয়ার থাকতে পারে। এই কথাটা শুনে আবার খানিকটা থতবত খেয়ে যায় সারিকা, কারণ সে তো আসলেই একটা পরকীয়াতে জড়িত। সেদিন রাত্রেবেলাতেই সারিকা তার প্রেমিকের সঙ্গে দেখা করে, আর আজকেই শেষবারের মতো ওরা দুজনে মিলিত হয় এবং সেখান থেকে সারিকা সবকিছু শেষ করে চলে আসে ওর প্রেমিকের থেকে। পরদিনই শুরু হয়ে যায় বিক্রমের সেই কেসের শুনানি। সেখানে বিক্রম বলে তার অনেক কাজ রয়েছে, তাকে যেন জামিন দিয়ে দেওয়া হয়। সে কেসের প্রত্যেকটা ডেটেই ঠিকঠাকভাবেই আসবে। কিন্তু নেহা তখন উঠে বলে বিক্রমের ওপরে খুনের আরোপ করা হয়েছে, এটার সত্যতা জানার আগ পর্যন্ত ওনাকে জামিন দেওয়াটা মনে হয় ঠিক হবে না। তখন আবার বিপক্ষ দলের উকিল হিসেবে নেহার বাবা উঠে বলতে থাকে, আমার ক্লায়েন্ট বিক্রমের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো প্রমাণই জোগাড় করতে পারেনি পুলিশ, আর ওনাকে বেল দিয়ে দিলে তো উনি শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন না। তখন কোর্ট আবার এই ব্যাপারগুলো সঠিক মনে হয় আর বিক্রমের থেকে তার পাসপোর্টটা নিয়ে ওকে বেল দিয়ে দেয়, যেন সেই কেসটা শেষ হওয়ার আগ পর্যন্ত এই শহর বা এই দেশ ছেড়ে কোথাও চলে যেতে না পারে। এরপর সেখান থেকে এসে নেহা এই কেস সম্পর্কে ইনভেস্টিগেশন করতে শুরু করে। একটা সুস্থ মানুষকে সে দৌড় পাড়িয়ে উপর পর্যন্ত নিয়ে আসে ওই বিল্ডিংটায়। সেটার টপ ফ্লোরে আসতে আসতে লোকটার 25 মিনিটের মতো সময় লেগেছিল, আর তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। ওই লোকটাকে টপ ফ্লোরে দৌড়াতে দৌড়াতে আনার একটাই কারণ ছিল যে এখানেই ছিল অ্যানায়ার ফ্ল্যাটটা, আর এই পুরো বিল্ডিংটাতে কোনো লিফট ছিল না। এখন তো চিন্তায় পড়ে যায় নেহা। ওর এখন মনে হচ্ছিল বিক্রম কোনোভাবেই এই খুনটা করতে পারে না, কারণ সে এতটাই মোটা ছিল যে এতগুলো সিঁড়ি দৌড়ে ওঠা ওর পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না। আর এনায়ার ঘরটা দেখার পরে খানিকটা শখ হয়েছিল নেহার, কারণ ওর যে অ্যাপার্টমেন্টটা ছিল সেটার দাম কোটি কোটি টাকা। তবে এনায়ের যে স্ট্যাটাস ছিল এটাতে সে এত দামি ঘর কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারবে না। এই কেসটার পরের শুনানিতে এসেই নেহা জানায় বিক্রম বাজরালের এনায়ের সঙ্গে প্রেম চলছিল। যখন এনায়া ওদের ওই প্রেমটাকে পাবলিক করতে চাইছিল তখন ওকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছিল বাজরাল। আর রিয়েল স্টেটের দুনিয়াতে বাজরাল একটা মাফিয়ার মতো কাজ করত, যেই ওর কথা শোনে না তাকেই মেরে ফেলতো বাজরাল। এনায়ার সাথেও ঠিক হয়তো বা এমন ঘটনাই ঘটেছিল। এনায়া যখন ওর কথা শুনেনি তখন ওকে মেরে ফেলেছিল হয়তো বা বাজরাল। কিন্তু সব কথা শুনে ওখানে নেহার বাবা জানায় কোনোভাবেই খুনটা করেনি বাজরাল, কারণ সে তো অনেক নামি দামি মানুষ। সে যদি আসলে এই খুনটা করতো তাহলে কেনই বা ওদের দুজনের ছবি ওখানে থাকতো, আর সে কোনোভাবেই প্রমাণ ওখানে রেখে আসতো না। উল্টো বিক্রম বাজরালকেই কোনো একজন ব্ল্যাকমেল করলো এই অ্যাপার্টমেন্টটাকে ডেকে নিয়ে গিয়েছিল। তো আমার মনে হচ্ছে যে বাজরালকে যে ব্ল্যাকমেল করেছিল সেই হয়তো বা মেরেছিল এনায়াকে।
এটুকু শোনার পরে এই কেসটা আবারও ঘূর্ণিপাকের মধ্যে ঢুকে যায়। বাবা মেয়ে যার যার মতো যুক্তিতর্ক দিচ্ছে, কিন্তু কেউই এর শেষ খুঁজে পাচ্ছে না। সেদিনের মতো কোর্টটা এখানেই মুলতবি ঘোষণা করা হয়। এরপরেই নেহা বাজরালের সম্পর্কে বিভিন্ন তথ্য জোগাড় করতে শুরু করে। খানিকটা খোঁজখবর নেয়ার পরে জানতে পারে বাজরানের একটা বারে একসময় আগুন লেগেছিল। তারপর সেই কেসটার সম্পূর্ণ ডিটেলস বের করে আনে নেহা। এই কেসটা নিয়ে স্টাডি করতে শুরু করে দেয় নেহা। ঠিক ওই সময়ে নেহার কাছে চলে আসে ওর বয়ফ্রেন্ড। তারপরে ওরা দুজনে মিলে একান্ত সময় কাটায়। সারা রাত ধরে ওরা দুজনে এইসবই করে। সকালবেলাতে নেহার যখন ঘুম ভাঙে তখন সে খেয়াল করে দেখতে পায় ওর প্রেমিক ওর ল্যাপটপ থেকে এই কেসের ডিটেলসগুলো চুরি করে নিচ্ছে। এই ব্যাপারটা দেখে খুবই রাগান্বিত হয়ে যায় নেহা, কারণ সে খুব ভালোভাবে জানতো যে এই তথ্যগুলোর বয়ফ্রেন্ড নিয়ে গিয়ে নেহার বাবাকে দিবে। তখন ওদের দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। নেহা যেন বিশ্বাসই করতে পারছিল না যে তার প্রেমিক তাকে এভাবে ধোঁকা দিচ্ছে। এরপর দেখতে দেখতেই চলে আসে ওদের কেসের পরের শুনানির দিন। সেদিন সেখানে নেহার বাবা রাজ বলতে শুরু করে যে ফোনটা দিয়ে বিক্রমকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল সেই ফোনটা এনআইয়ের বাড়ি থেকে অনেক দূরে পাওয়া গিয়েছিল। তারপর আরও অনেক তর্ক বিতর্ক হয় বাবা মেয়ের মধ্যে। কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরেও এই কেসটা শেষ হচ্ছিল না। ওরা কেউই কোনো পক্ষই কোনো প্রমাণই জোগাড় করতে পারছিল না। সেদিনের মতো কেসটা ওরকমই ঝুলে থাকে। তারপর সেখান থেকে নিজের অফিসে এসে পৌঁছে রাজ। কিছুক্ষণের মধ্যেই রাজের ছেলে ওর কাছে চলে আসে বিক্রমের ফোনের কল ডিটেলসটা নিয়ে। এই ফোনের কল ডিটেলসটা দেখে রাজের হুঁশটাই যেন উড়ে গিয়েছিল। রাজ এবং বিক্রম অনেক আগে থেকেই দুজনে বন্ধু। আর যখন ওদের বারটা আগুন লেগেছিল তখন দুজনে একসাথেই কাজ করত। আর এখন পর্যন্ত বিক্রম এবং রাজের মধ্যে কয়েকটা কন্ট্রাক্ট সাইন করা আছে। এই ব্যাপারগুলো নিয়ে খানিকটা চিন্তায় পড়ে গিয়েছিল রাজ। অন্যদিকে দেখা যায় বারে আগুন লাগা ঘটনাটা নিয়ে সানবিন করতে শুরু করে দেয় নেহা। খোঁজ খবর নিতে নিতে নেহা চলে আসে পুরাতন একজন উকিলের কাছে। ওনার সাথে দেখা করার পরে এই কেসটা সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করলে উনি জানায় এই কেসটাতে একটা সাসপেক্টকে ধোঁকা দেওয়া হয়েছিল। ওকে অযথা এই কেসের জন্য জেলে পাঠানো হয়েছিল। আর ঠিক এই কারণেই তার পুরো পরিবার একদম বরবাদ হয়ে গিয়েছিল। আর ওই একইবারে সেই ছেলেটার দুলাভাইও কাজ করত। যখন নেহা সেই ছেলেটার দুলাভাই সম্পর্কে জানতে চায় তখন সেই উকিলটা আবার তার সম্পর্কে বলতে থাকে। কিন্তু এখানে আপাত দৃষ্টিতে তারা যে কাকে নিয়ে কথা বলছিল সেটা আমাদেরকে জানানো হয় না। সেই উকিলের কাছ থেকে বাড়িতে আসার পরে নেহা আবার ওই কেসের সম্পর্কে ডিটেলসটা বের করে। সেখানে যখন নেহা এগুলো নিয়ে রিসার্চ করছিল ঠিক তখনই সেখানে খাবার নিয়ে চলে আসে নেহার ভাই। ওই সময়টাতে নেহা কোনো একটা ফাইল খুঁজতেছিল, কিন্তু সে ফাইলটা একদমই খুঁজে পাচ্ছিল না। ওর ভাই সেখানে যখন নেহাকে খাবার দিয়ে চলে যায় তার পরপরই সেই ফাইলটা আবার খুঁজে পায় নেহা। এর পরপরই সে সরাসরি চলে আসে সারিকার সঙ্গে দেখা করার জন্য। সেখানে গিয়ে সারিকাকে অবাক করে দিয়ে নেহা বলে এনআইয়ের মৃত্যুর পিছনে তোমার হাত রয়েছে তাই না? এই কথাটা শুনে থতবত খেয়ে যায় সারিকা। সাথে জানা এই কেসের পিছনে আমার কোনো হাত নেই। তখন নেহা বলে আমি তোমাদের পুরনো উকিল মিস্টার সামের সঙ্গে মাত্রই দেখা করে আসলাম। এটা শুনে অবশ্য সবকিছু স্বীকার করে নেয় সারিকা। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সারিকা তার ভাইকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু এই আইন কোনোভাবেই তার সাথ দেয়নি। আর এই সব কিছুর পেছনে ছিল বিক্রম। সে কেসের শেষ পর্যায়ে একটা মিথ্যে সাক্ষী প্রস্তুত করে এনেছিল তার ভাইয়ের বিরুদ্ধে। আর ঠিক এই কারণেই সারিকার ভাইয়ের তখন জেল হয়ে গিয়েছিল। আর এই ব্যাপার স্যাপারগুলো কোনোভাবেই সারিকার ভাই মেনে নিতে পারেনি। আর সে নিজে নিজেই জেলের মধ্যে মারা গিয়েছিল। সেদিন যে রুমের মধ্যে বিক্রমের গোপন ছবিগুলো তুলছিল এটা ছিল আসলে সারিকাই। আসলে ওই বিল্ডিংটাতে সারিকা একটা বাচ্চাকে টিউশন পড়াতে যেত। আর ওই অ্যাপার্টমেন্টেই থাকতো এনায়াও। একদিন সারিকা ওই বাচ্চাটাকে পড়ানোর জন্য 10 মিনিট আগেই তার বাড়িতে গিয়েছিল। আর সে পড়ানো শেষ করে 10 মিনিট আগেই সেই বাচ্চাটিকে ছেড়ে দেয়। আর এই 10 মিনিটের মধ্যেই সারিকা চলে গিয়েছিল এনায়ের অ্যাপার্টমেন্টে। তারপর তাকে খতম করে দিয়েছিল। সারিকা খুব ভালো করেই জানতো যে এই বিল্ডিংটাতে সিসিটিভি ক্যামেরাটা নষ্ট, কিন্তু কোনোভাবে সারিকার ভেতর থেকে বাইরে বের হওয়ার ছবিটা নেহার হাতে পড়ে গিয়েছিল। তখন অবশ্য সারিকা বলেছিল যে আমি কোনো ভুল কিছু করিনি, আমি কোনো অপরাধও করিনি। আসলে এখানে তো সারিকা শুধু তার ভাইয়ের বদলা নিয়েছিল বিক্রমের বিরুদ্ধে। এখন নেহার কাছে সারিকার বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ ছিল। এখন সে যদি চায় তাহলে সারিকাকে সে বাঁচিয়ে নিতে পারবে, আর যদি সে চায় তাহলে সারিকাকে সাজাও দিতে পারবে। কিন্তু পরের শুনানিতে এসে নেহা সারিকার বিরুদ্ধে কোনো প্রমাণই দেয় না কোর্টে। সে বাঁচিয়ে নেয় সারিকাকে। আর বিক্রমের বিরুদ্ধে যে প্রমাণগুলো এনেছিল সেই সবগুলো কোর্টে তুলে ধরে। এর মাধ্যমে সাজা দিয়ে দেয় বিক্রমকে। বাবার সঙ্গে এই কেসটা জিতে যায় তার মেয়ে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি এক্সপ্লেন করার পর আমার মনে হচ্ছে হয়তোবা তোমরা খুব ভালোভাবে সিনেমার কাহিনীটা বুঝতে পারোনি। তাই খুব অল্প শব্দেই সিনেমাটা তোমাদের কাছে আমি সামারাইজ করে দিচ্ছি। সিনেমাটিতে নেহা নামের একটা মেয়ে থাকে যে আসলে লয়ার। ওর পরিবারের যত সদস্য আছে সবাই লয়ার, শুধুমাত্র নেহার মা বাদে। নেহা খুব ভালো একটা লয়ার ছিল না,
সে ওর কেসগুলোর মধ্যে কোনো না কোনো ভুল করেই ফেলতো, আর এর জন্য হরহামেশাই সে তার কেসগুলোতে হেরে যেত। তবে এভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন নেহার দেখা হয়ে যায় এই কোর্টে কাজ করা সারিকা নামের একটা মেয়ের সঙ্গে। আসলে সিনেমার শেষে এটা দেখা যায় যে সারিকা আসলে নেহার কাছে এসেছিল একটা প্ল্যান করেই। নেহাকে দিয়ে সে তার নিজের কাজটা করাতে চাইছিল। তখন নেহা এবং সারিকার মধ্যে একটা ডিল হয়। সারিকা নেহার থেকে 20,000 টাকা নিয়ে নেহাকে এমন কিছু সব স্ট্র্যাটেজি বলে দিত যেগুলোর মাধ্যমে নেহা খুব আরামের সহিতই কেসগুলো জিতে যেত। এমন চলতে চলতে নেহার বাবার বন্ধু বিক্রমের বিরুদ্ধে একটা কেস করা হয়। সেটাতে বাবার বিরুদ্ধেই লড়ে নেহা। আসলে পুরোটাই ছিল সারিকারি চাল। এখানে অনেক ছানবিন করার পরে এটা জানা যায় যে বিক্রমের নামে এখন যে কেসটা করা হয়েছে এই কাজটা একদমই করেনি বিক্রম, কিন্তু সে আগে কিছু বাজে কাজ করেছিল। সিস্টেমকে অনেক টাকা পয়সা খাইয়ে সেবারের মতো বেঁচে গিয়েছিল বিক্রম, আর সারিকার ভাইকে সে ফাঁসিয়ে জেলে দিয়েছিল। ঠিক এটারই বদলা নিয়েছিল সারিকার ওপর। বিক্রমের জন্যই সারিকার ভাই ফেঁসে গিয়েছিল। সেখানে কোর্টে বিক্রম এনায়াকে দিয়ে সারিকার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছিল, আর ঠিক এ কারণেই সারিকার ভাইকে জেলে পাঠানো হয়েছিল। এইসব ব্যাপার স্যাপার একদমই নিতে পারেনি সারিকার ভাই, আর সে নিজে নিজেই মারা যায়। আর ঠিক এ কারণেই সারিকা বিক্রমের ওপর প্রতিশোধ নিয়েছিল। আর এই সকল ব্যাপার স্যাপার আবার যখন নেহা জানতে পারে তখন সে সরাসরি চলে আসে সারিকার সঙ্গে দেখা করতে। এখানে সব ব্যাপার স্যাপার নিয়ে অনেক কথাবার্তা বলার পরে সারিকা এক পর্যায়ে নেহাকে বলে ওঠে, তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি আমাকে দোষী বানাবে কোর্টে? তখন নেহা তার ফোন বের করে একটা কল রেকর্ড শোনায় ওকে। তারপরে অবশ্য এক পর্যায়ে নেহা এটা বোঝা যায় যে সারিকা যেটা করেছিল ওর ভাইয়ের বদলা নেওয়ার জন্য করেছিল, আর সে ভুল কিছু করেনি। আর ঠিক এ কারণেই পরের শুনানিতে সারিকার নাম তোলেনি নেহা। যত তথ্য প্রমাণ ছিল সেগুলো সবকিছুই বিক্রমের বিরুদ্ধে ব্যবহার করেছিল, আর বিক্রমকে জেলে পাঠিয়ে দিয়েছিল। আর এর মাধ্যমেই শেষ হয়েছিল সিনেমাটি। এই শর্ট সামারাইজেশনটা শোনার পরে আমার মনে হচ্ছে এই সিনেমা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশনই থাকার কথা নয়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।